ভয়েস চেঞ্জ দেখাচ্ছে। ভয়েস চেঞ্জের প্রথম যে নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা বাক্য তো এই তিনটে ছাড়া তো কোনো বাক্য সম্ভব না। তো ভয়েস চেঞ্জে যে সাবজেক্ট থাকে সেটা সবসময় অবজেক্ট হয়, আর এর যে অবজেক্ট থাকে সেটা সবসময় সেই সাবজেক্ট হয়। আর যে ভার্ব থাকে, ভার্বের সর্বদা 3 নম্বর রূপ হবে। ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম কি, সাবজেক্ট অবজেক্টে যাবে, অবজেক্ট সাবজেক্টে আসবে, ভার্বের সর্বদা ক নম্বর নিয়ম হবে, সর্বদাই থার্ড ফর্ম হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, এবং এরপরে একটা প্রিপোজিশন বসে। বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, টুও বসে, উইথ বসে। এগুলো আরও অনেক অনেক নিয়ম আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবি, বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি সব ক্ষেত্রে বাই বসে, ঠিক আছে। টু উইথ আরও অনেক কিছু বসে, সেগুলো একটু পরে। আর এখানে একটা বি ভার্ব বসে, কী বলে, বি ভার্ব। টোটাল এই ভার্বগুলো বসে। তো যদি আমি বলি বি ভার্ব করা 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখনো মোডাল বসে, কি কি, শ্যাল, না ওগুলো না, শ্যাল, উইল, এগুলো বসে। এছাড়া এক্সট্রা যেগুলো আছে, মে, না এগুলোর পরিবর্তন হয় না, এগুলো যা আছে তাই। মে, ক্যান, মাস্ট, তারপরে অট টু, এগুলো খুব ব্যবহার করে। অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যালিল, মোটামুটি মনে করবি এইগুলো হলো লিঙ্কার আসে। আমি একটা উদাহরণ লিখছি, হি লাভস অ্যাপল, সে আপেল ভালোবাসে। যেহেতু এটা সিঙ্গুলার আছে, তাই তো, সিঙ্গুলার আছে, তো ভার্বের আমি পাশে এস দিয়ে এটাকে সিঙ্গুলার করে নিলাম। বলি কি, সর্বদা ভার্বের প্লুরাল ফর্মে থাকে। তো হি লাভস হলো, কিন্তু যদি এটা আমি আরও লিখতাম, দে লাভ অ্যাপেল হতো। কিন্তু কেন, এখানে এস হলো আর এখানে এস হয়নি, যেহেতু এখানে হি সিঙ্গুলার তাই এস, যেহেতু এটা প্লুরাল দে মানে তারা, তাই এখানে এস হলো না, এর মানে কিন্তু একই। তো আমি কি বলেছি, সর্বদা ভয়েস চেঞ্জের যেটা নিয়মে কি আসবে, সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্ট সাবজেক্ট আসবে। নিচেরটা করছি, যেটা এখানে যাবে অ্যাপেলটা আগে আসবে। আমি আগে লিখছি, দের পরিবর্তন হয়, যেটা পরিবর্তন হয় দেম হয়ে যায়, তাই তো। লাভ, লাভের তৃতীয় রূপ লাভড বাই, কিন্তু এইখানে একটা বসবে, কি করি, কি বসবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তো এটা প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজার এর মধ্যে থেকে বসবে। অ্যাপেলের পরে কখনো অ্যাম বসা সম্ভব না, কারণ আয়ের পরে অ্যাম বসে। অ্যাপেল এখানে সিঙ্গুলার আছে না প্লুরালে আছে, সিঙ্গুলার আছে, তাহলে অ্যাপেলের পরে ইজ বসবে, আর বসবে না, অ্যাপেল ইজ। কিন্তু যদি তার এইখানে প্রশ্নই থাকতো দে লাভড অ্যাপেল, এটা ভার্বের দ্বিতীয় রূপ না, তাহলে এখানে অ্যাপেল ওয়াজ হয়ে যেত, কিন্তু ইজের বদলে ওয়াজ হতো, অ্যাপেল ওয়াজ লাভ বাই, মানে ভার্ব হিসেবে বসবে। এই ভার্বের উপরে নির্ভর করে এইগুলো বসবে। কিন্তু যদি প্রশ্নে ধরো একটা কোশ্চেন আছে, ধরো আমি লিখছি হি ইজ প্লেয়িং লুডো, সে লুডো খেলছে, ঠিক আছে। যদি আমি লিখি, দেখ এইখানে হি সাবজেক্ট, তো হি চেঞ্জ হয়ে এখানে হিম হলো, লুডো আগে আসলো। আচ্ছা, প্লেয়িং এর থার্ড ফর্ম কি হবে, প্লেড বাই, তাই তো। এবার এইখানে যেহেতু প্রশ্নে ইজ আছে, মনে করবি এটা একটা ঘর, প্রশ্নে যদি এর মধ্যে কিছু থাকে তো এর মধ্যেই বসবে। প্রশ্নে ধর কোনো এক জায়গায় অ্যাম আছে, তো অ্যামিজারের মধ্যে থেকেই বসবে উত্তরে, ওয়াজারের মধ্যেই বসবে, হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে বসবে, শ্যালির মধ্যে বসবে, আর এইগুলো যা থাকে তাই বসে। একটা জিনিস ধরো তোমার প্রশ্নে আছে এখানে ইজ আছে, তাই তো, উত্তর এর মধ্যে তো হবেই না, এই তিনটের মধ্যে থেকেই হবে, এর মধ্যে আসার কোনো ক্ষমতা নেই, কোনো টেন্সের পরিবর্তন হয় না। লুডো কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে, সিঙ্গুলার, তাহলে লুডোর পরে কি আমি জানার মধ্যে কোনটা আসবে, ইজি বসবে, কোনো পার্থক্য নেই, তাই তো। কিন্তু এখানে একটা জিনিস, যদি ক্রিয়ার সাথে আইএনজি থাকে, এই যে বি ভার্ব এরপরে বিইং লিখতে হয়, কি বিইং, বিই আইএনজি, তাহলে উত্তর কি হলো, লুডো ইজ বিং প্লেড বাই হিম। আর যদি আর একটা যদি পারফেক্ট টেন্সে দিচ্ছি, ধর রাম হ্যাজ রেড দ্য পোয়েম, সে ওই কবিতাটা পড়েছে, রাম, তাহলে এখানে অবজেক্ট কোনটা আগে আসবে, কোনটা আগে আসবে, দ্য পোয়েম, তাই তো।
আর রাম শেষে গেল নিয়ম অনুযায়ী, তাই তো? রিডের থার্ড ফর্ম রেডি, শুধু উচ্চারণ আলাদা, তাই তো? এরপরে বাই। এখানে কি আছে? হ্যাজ, তাই তো? তাহলে হ্যাজ বা সরি, এখানে আমি একটা তোদের এখানে দেখান, এই হ্যাভ হ্যাজের হ্যাডের মধ্যে থেকে হ্যাড থাকলে হ্যাডই বসে, হ্যাভ আর হ্যাজের মধ্যে পরিবর্তন হয়। আচ্ছা, হ্যাভ আর হ্যাজের মধ্যে তো এখানে ধর সিঙ্গুলার প্লুরাল হিসাবে, যদি সিঙ্গুলার থাকে হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ। দা পোয়েম মানে কি? ওই কবিতাটা তা কট আসে, তা হ্যাজই বসবে, এবং হ্যাজ বসলে তার পাশে বিন বসে, এই হয়ে গেল। দ্য পোয়েম হ্যাজ বিন রেড বাই রাম, ঠিক আছে? আর যদি ফিউচারেতে কিছু থাকে এইগুলো, ধর শ্যাল বা উইলের তো ধর কিছু একটা আছে, আমি একটা উদাহরণ লিখছি, ধর দে উইল ইট কেক, তারা কেক খাবে, এটা ফিউচার টেন্সে আছে, শ্যাল উইল, তার কেক আগে আসবে নিয়ম অনুযায়ী, তাই তো? এবং ডেটা শেষে গেলি দেম, ভার্ব আছে ইট, ইটের থার্ড ফর্ম ইটেন বাই কেক। এখানে দে যেহেতু আই এবং উইলের পরে শ্যাল বসে, বাদ বাকি সব উইল বসে, তো এখানে উইলই বসবে। কেক উইল, এই ফিউচার টেন্সে যে শ্যাল উইল মে ক্যান মাস্ট অট টু এইগুলো যদি থাকে, এরপরে বি বসাতে হয়, বিইবি। কী বলা হয়? শুধু বিইবি। তাহলে কেক উইল বি ইটেন বাই দেম, ঠিক আছে? এইটা হলো সোজা মানে একদম নর্মাল, যেটা তোদের ভয়েস চেঞ্জের নিয়ম, নর্মাল এইটা নিয়ম, কিন্তু এই নিয়মে টাটা কেউ পরীক্ষা দেবে না। এগুলো মানে বেসিক নিয়ম, মানে সোজা যে জিনিস বলিস, ঠিক আছে? এইটা হলো ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম। এবার এরপরে নির্ভর করে, এবার তোদের বিভিন্ন যে আমাদের টোটাল 5টা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স অনুযায়ী তোদের ভয়েস চেঞ্জ হবে। টোটাল 5টা সেন্টেন্সে কি আছে? অ্যাসার্টিভ, সবগুলো থেকে হয় না, বেশিরভাগ এই তিনটেরই হয়, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটেরই দেখা যায়, ঠিক আছে? আমরা এতক্ষণ যেগুলো শিখলাম ওইগুলো অ্যাসার্টিভের নিয়ম। এবার ইন্টারোগেটিভটা থাক, আমি ইম্পারেটিভের নিয়ম দেখাচ্ছি, ঠিক আছে? ইম্পারেটিভ মানে কি? যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। যেমন আমি একটা লিখি, ধর আমি তোর কিছু বললাম, ব্রিং মানে কি জানিস? আনা। ব্রিং মি এ পেন, আমাকে একটা কলম এনে দাও বা কলম এনে দে, ঠিক আছে? এটাকে আমি 3 ভাবে ভরতে পারি। এই যখন ব্রিং দিচ্ছি, ধর আমি বাংলায়, ধর আমরা বলি, আমরা তো কথা করে 3 ভাবে বলি, যে আমাকে একটা পেন দে, আমাকে একটা পেন দাও তো। আমাদের বাংলার টোনে, বাংলা ভাষায় তো আমরা টোন হিসেবে ব্যবহার করি, আমি রাস করছি না তোদের বকছি না তোদের ভালোবাসছি, সেটা কিন্তু আমার কথা বলার টোনের উপর নির্ভর করে। তো ইংরেজিতেও কিন্তু টোন আছে। এই ব্রিং মি এ পেন এর মানে আমাকে পেন দে, আদেশ করছে আমি তোদের। কিন্তু যখন আমি প্লিজ লিখবো, সেম জিনিস লিখছি, প্লিজ ব্রিং মি এ পেন, আমাকে একটা পেন দাও তো, আমি তোদের অনুরোধ করে বলছি তখন, ঠিক আছে? এটা তখন অনুরোধ হয়ে গেল, কিন্তু এটা ছিল আদেশ। সেম কথা আমি তোদের উপদেশ দিতে বলি, আমাকে একটা পেন দিও না, বা বারণ করতে পারি, ডু নট ব্রিং মি এ পেন, আমাকে একটা কলম দিও না। তো এটা 3 ভাবে লিখতে পারি। দেখ এখানে শুধু ডু নট আগে ছিল, প্লিজ আগে ছিল, কিন্তু শুরু কিন্তু প্রত্যেকটা ভার্ব দিয়ে, ব্রিং মানে আনা। তো যখন এটা 2 ভাবে, একটা লেট দিয়ে হয় আর একটা নর্মাল, যেটা আমি শিখিয়ে থাকি সচরাচর, ইউ আর অর্ডার টু, তাই তো? You are ordered to, you are requested to, you are advised, বানান ADVICE, কিন্তু যখন এটাকে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই এস হয়ে যায়, অ্যাডভাইসড নট টু, বা এটা আর একটা লেখা যায়, ইউ আর ফরবিডেন টু, ফরবিডেন টু। অ্যাডভাইস লিখলে নট দিতে হয়, ঠিক আছে? তো যখন এরকম শুধু ক্রিয়া, যখন এইখানে শুধু এরকম ক্রিয়া দিয়ে শুরু থাকবে, দেখ যখন এখানে শুধু ক্রিয়া দিয়ে শুরু থাকবে, এর আগে পরে প্লিজ বা ডু নট কোনো কিছুই থাকবে না, তখন ইউ আর অর্ডার টু বলে যা কোশ্চেন সব লিখে দেবো, ইউ আর অর্ডার টু ব্রিং মি এ পেন, ঠিক আছে? যখন তোরে প্লিজ থাকবে, অনুরোধ লেখা থাকবে, তখন ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ কথাটা লিখবে না, ব্রিং মি এ পেন লিখে দেবো। আর যখন এখন তোরে বারণ দেবে,
ডু নট, তোকে কোনো কিছু বারণ করছে বা উপদেশ দিচ্ছে, তখন কি ইউ আর অ্যাডভাইসড নট টু, টুর পরে সর্বদা মনে রাখবি ক্রিয়া বসে, ক্রিয়া এখানে ব্রিং, তো ইউ আর অ্যাডভাইসড নট টু ব্রিং মি এ পেন বা ইউ আর ফরবিডেন টু ব্রিং মি এ পেন, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স আর ভয়েস সেন্স, ঠিক আছে। আর হয় আমরা লিখতে পারি তোর জিজ্ঞাসা চিহ্ন যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ধরো হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, ঠিক আছে। এটা যদি আমি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাই, কি হয়, এসটা আগে গেলে ডাজ হয়, তাই তো, ডাজ হি লাভ মি, জিজ্ঞাসা চিহ্ন। আর একটা লিখছি দে লাভ মি, এটাকে যদি প্রশ্নবোধক নিয়ে যায়, ডু দে লাভ মি। একটা জিনিস মনে রাখবি, এই যে ডু আর ডাজ মানে একই, ঠিক আছে। যদি প্লুরাল হয় মানে এই যে দে যেমন প্লুরাল তারা, তখন ক্ষেত্রে ডু হয়, আর যদি সিঙ্গুলার হয় তখন এই যে যেমন হি আছে সেক্ষেত্রে ডাজ হয়। তো ডু আর ডাজ এরকমই পরিবর্তন হয়, ঠিক আছে। যে এইখানে তুমি ডাজ দিয়ে শুরু করলে কেন, এটা ডু দিয়ে শুরু করলে কেন, তাই তো, এটা প্রশ্ন জাগতেই পারে। এই যে ঠিক যেভাবে এস হয়েছিল, যদি সিঙ্গুলার থাকে তো ডাজ আর প্লুরাল থাকলে ডু। ধর মনে কর এইটার শুধু আমি পার্থক্য একটুখানি, এইটার মধ্যে পার্থক্য কি, আগে ডাজ আছে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই তো, এরও আগে ডু আছে শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো, এছাড়া তো কোনো পার্থক্য নেই। তো যখন আমি এইটার ভয়েস চেঞ্জ করবো, হি লাভস মি যদি আমি ভয়েস চেঞ্জ করতাম কী হতো, আইয়ের পরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স অ্যাম, ভার্বের তৃতীয় রূপ লাভ বাই হিম, বুঝলো। এখানে তাই দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে, তাহলে আই অ্যাম লাভড বাই দেম। এটার মধ্যে পার্থক্য ছিল, আগে ডু এসেছিল, ডু মানে মনে করবি বিভাগ, তো অ্যামটাকে আগে দেবো আমরা, এখান থেকে কেটে দিলাম, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এই হয়ে গেল। ঠিক এইভাবে এইখানে এই অ্যামটাকে আগে দিলাম, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, থাক। আর একটা আমি উদাহরণ লিখছি, ঠিক আছে। ধর আমি লিখলাম she is singing a song, জিজ্ঞাসা চিহ্ন, এই সরি এটা নর্মাল আছে। এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে আনি, শুধু ইজটা আগে আসবে, ইজ she singing a song, জিজ্ঞাসা চিহ্ন। আমি এটা দেখতে যাবো না, আমি সবসময় মনে করবো কি এটা সোজা কেমন আছে, এটা থাকলে উত্তর কি হতো, শি ইজ সিঙ্গিং এ সং, এ সং আগে আনতাম, তাই তো, এ সং ইজ বিং সাং বাই, সি থাকলে হাই, ফুল স্টপ। যে তাহলে কি এইখানে যেহেতু বিভাবটা আগে ছিল, আমি ইজটা আগে আনবো, এই আর শেষে লেখা চিহ্ন, আর কিছুই না। যখন এরকম থাকবে আর মনে করবো যে ইজটা এখানে নেই, ইজটা আছে এর পরে, তাহলে তারা পারবে, ঠিক আছে। এই তাছাড়া আর কিছুই না, মোটামুটি ভয়েস চেঞ্জ এই আছে। আর ডবল অবজেক্টের কিছু হয়, ডবল অবজেক্ট একটা দেখায় তারা, এখানে দেখাচ্ছে, শি গেভ মি এ পেন, শি গেভ মি, সে আমাকে দিয়েছিল এ পেন, একটা কলম। এখানে শি হলো সাবজেক্ট, গেভ ভার্ব, মি একটা অবজেক্ট, এ পেনও একটা অবজেক্ট, তাই তো। এটা কারণে দুটো অবজেক্ট, এইটা না থাকলেও ভয়েস চেঞ্জ হতো। দেখ এ পেন যদি না থাকতো, শি গেভ মি, তাহলে কী হবে, আই যেহেতু গেভ ভার্বের দ্বিতীয় রূপ ওয়াজ, আই ওয়াজ গিভেন বাই, শি থাকলে হার, তাই তো। এ পেনটা নেই এইখানে, কিন্তু যদি এইখানে ধর মনে কর যদি আমি এইটাকে আনি, এ পেনটাকে যদি ব্যবহার করি, তাহলে আই ওয়াজ গিভেন, গিভেন লিখিনি, সবসময় ভার্বের পরে 3 নম্বর অবজেক্টটা বসাতে হয়। এটা হ্যাজবিন হবে না? না, কোথায় হ্যাজবিন হবে? কোশ্চেনে যদি কোনো কিছু না থাকে, প্রশ্নে যদি এই লিঙ্কারের মধ্যে কোনো কিছু না থাকে, তাহলে এই 5টার মধ্যে বসবে, অ্যামিজার বা ওয়াজার, এই 5টার মধ্যে থেকেই বসবে। প্রশ্নে যদি কোনো লিঙ্কার না থাকে,
এই পাঁচটার মধ্যে তুই বসবে, অ্যামিজ আর ওয়াজ আর। যদি প্রেজেন্ট টেন্স হয় তো অ্যামিজ আর, যদি পাস্ট টেন্স হয় ওয়াজ আর। আর এইগুলো হ্যাভ হ্যাজ এগুলো অলরেডি থাকবে ওইখানে, ঠিক আছে? যদি না থাকে তবে ওইগুলোই হয়। আচ্ছা, আমি ডবল অবজেক্টের এই পাশে লিখে বোঝাচ্ছি। কি লিখেছিলাম? শি গেভ মি এ পেন, ঠিক আছে? এটা আমি দুটো অবজেক্ট বলেছি, এই মি এ পেন দুটোই আগে আনতে পারবি। মিটাকে যদি আমি আনি তাহলে আই, গেভ ভার্বের দ্বিতীয় রূপ, তাহলে যেহেতু এখানে কিছু নেই তাহলে ওয়াজ লিখতে হবে, এরপরে ওয়াজ হবে আই ওয়াজ, গিভের থার্ড ফর্ম গিভেন। এইবার 2 নম্বর অবজেক্টটা বসিয়ে দিতে হবে, এ পেন বাই, সেটা চেঞ্জে হার। কিন্তু আমরা এই পেনটাকেও আগে আনতে পারি, এটাকেও আগে আনতে পারি। কি হয় তখন? এ পেন 2 নম্বর অবজেক্টটা ভার্বের পরে বসবে, এ পেন ওয়াজ গিভেন টু মি, টুটা কেন হলো বলছে বাই হার। আচ্ছা, এই যে ভার্বের পরে যে এই পেনটাকে বসালাম, এই পেনের কোনো প্রাণ আছে? এটা জড়বস্তু। কিন্তু মি মানে কি? আমাকে, এর প্রাণ আছে। যখন কোনো অপ্রাণীবাচক জিনিস থাকে যার প্রাণ নেই, তার আগে কিছু বসে না, নর্মাল বসিয়ে দিতে হয়। কিন্তু যদি প্রাণীবাচক জিনিস থাকে তাহলে ভার্বের পরে একটা টু লিখতে হয়, ঠিক আছে? এটা দুইভাবে করা যায়। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। কি দেয়? She bought me a book. সে আমাকে একটা বই কিনে দিয়েছে, ঠিক আছে? বা এখানে মিটা যেহেতু আগে ছিল, আমি মিটা চেঞ্জ করে হার লিখছি। She bought her a book. সে তাকে একটা বই কিনে দিয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি আগে আনতে পারি, হারটাকে আগে আনতে পারি, এ বুকটাকেও আগে আনতে পারি। তো যেটা ভালো লাগবে আনতে পারলে। আমি দুটো দিয়েই করে দিচ্ছি। হারটাকে যদি আগে তাহলে সি হবে, সি। এইখানে যেহেতু বট, এটাও ভার্বের দ্বিতীয় রূপ তৃতীয় না, তৃতীয়, হ্যাঁ দ্বিতীয় তৃতীয় একই, কিন্তু যদি এখানে হ্যাভাজার থাকে তবে এটা তৃতীয় হবে, নাহলে এটা দ্বিতীয়ই আছে। তাহলে শি ওয়াজ বট, সেকেন্ড অবজেক্ট লিখে দিতে হবে এ বুক বাই, এই সিটা চেঞ্জ হয়ে হার, ফুল স্টপ। কিন্তু যদি তুই এ বুক আগে আনিস তাও হবে এ বুক ওয়াজ বট কি, এখানে হার আছে তো, টু হার বাই হার, ঠিক আছে? তো তোরা এইভাবে দুইভাবে করতে পারিস। এইটা ডবল, মোটামুটি ভয়েস চেঞ্জ হয়েই আছে, ঠিক আছে? আর এছাড়া ভয়েস চেঞ্জ নেই, তোদের আপাতত এইগুলো জানলেই হয়ে যাবে। এছাড়া এখনও প্রচুর নিয়ম আছে, কিন্তু সেগুলো তোদের আপাতত তোদের ক্লাসের জন্য এইগুলো যথেষ্ট, ঠিক আছে? এই হলো নিয়ম। তো বারবার আর আমার কাছে জিজ্ঞাসা করা দরকার নেই, আমি গ্রুপে ভিডিও পাঠিয়ে দেবো, বারবার দেখে নেবো।